আজ আশীর্বাদের দিন। বিমলা নিজে গয়নার বাক্স হাতে নিয়ে বের হলো। ঠিক সেই সময় শঙ্কের ধ্বনি ও উলু উলু ধ্বনি উঠল। বিমলা গয়নার বাক্স নিয়ে যেই বাইরে আসলো এবং যখনই গাড়িতে উঠতে যাবে ঠিক সেই সময় তার মাথা যন্ত্রণা করতে থাকে। চোখে অন্ধকার দেখে, তার হাত থেকে গয়নার বাক্স পড়ে যায়, সেও মাটিতে পড়ে যায়। তিন কাজের মেয়ে চিৎকার করে ওঠে, বৌদি বৌদি বলে ডাকতে থাকে, কিন্তু তখন বিমলার কোনো জ্ঞান নেই। বিমলার দুই ভাই আর প্রতিবেশীরা তার জ্ঞান ফিরিয়ে আনার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। সবাই মনে করলো তার স্ট্রোক হয়েছে। বাড়ির কাজের লোকেরা সবাই তাকে ভালোবাসতো, সবাই কাঁদতে লাগলো। সারা বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেল। এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবে এর সাথে মিল নিতান্তই আকস্মিক এবং কাকতালীয়। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে দেখতে গল্প অ্যান্ড কোন চ্যানেলের 3 বছর পূর্ণ হলো। 3 বছরের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের চ্যানেলের প্রথম নিবেদন গল্প অ্যান্ড কোন অরিজিনালস। গল্প অ্যান্ড কোন অরিজিনালসের আজ প্রথম গল্প। আজকের গল্প দিলীপ চৌধুরীর লেখা স্বামীর বিয়ে। আজ চৈত্র সংক্রান্তি, নীল ষষ্ঠী। বিমলা সারাদিন উপোস করে মন্দিরে পুজো দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। ঠিক সেই সময় প্রতিবেশী 2 জন মহিলা তাকে দেখে বলল, কি দিদি, পুজো হয়ে গেল? একটু মুচকি হাসে। তার পাশে মহিলা 2টিও মুচকি হাসলো। বিমলা বলল, হ্যাঁ। বিমলা পাশে 2 মহিলার হাসি সে বুঝতে পারে। তারপর সে তার বাড়ির দিকে রওনা দিল। বাড়ি বেশি দূরে নয়, মন্দির থেকে পাথুরিয়া ঘাটার কাছে। কলকাতার বহু পুরনো বাড়ির এককালের এই বাড়িতে বহু লোকজন থাকত যখন বিমলার শ্বশুর জীবিত ছিল। নিমতলায় তার শ্বশুরের কাঠের কারবার ছিল। এখন সেই কারবার বিমলার স্বামী দেখভাল করে। বিমলার দেওর ভাসুর কেউ নেই। তার এক ননদ আছে, তার বিয়ে হয়েছে 15 বছর হলো। তার স্বামী এই পরিবারে একটি ছেলে, তারও কোনো সন্তান হয় নাই। আজ 15 বছর হলো এই বাড়িতে সে বউ হয়ে এসেছে। শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখতে পায়নি, তাই মন্দির থেকে পুজো করে আসবার সময় প্রতিবেশীর সেই মহিলার মুচকি হাসি দেখে সে সব কিছুই বুঝতে পারে। সন্তান নেই, কার জন্য পুজো করছে। বিমলা এই কথা ভাবতে ভাবতে বাড়িতে প্রবেশ করলো। তার স্বামী দুপুরের খাবার খেতে এসেছে বাড়িতে। বিমলা ঘরে প্রবেশ করে স্বামীকে প্রণাম করল, তারপর মাথা নিচু করে ঘরে চলে গেল। বিমলার স্বামী বলল, কি ব্যাপার, তোমার মুখটা এমন শুকনো কেন? বিমলা কোনো উত্তর দিল না। রাত্রে এই একই ব্যাপার। বিমলা স্বামীর সেবা করে বিছানায় শুতে গেল। স্বামী স্ত্রীর শোবার সময় দুজনের মুখেও কোনো কথা নেই। এইবার স্বামী মুখ খুলল, কি হয়েছে তোমার? তখনও বিমলা কোনো উত্তর করল না। তারপর বিমলার স্বামী বিমলাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোমার? এইবার বিমলা মুখ খুলল। বিমলা বলল, আমি আর কি বলবো, তুমি জেদ ধরে বসে আছো। স্বামী বলল, কি ব্যাপার সেটা তো খুলে বলবে, না হলে আমি বুঝবো কি করে? বিমলা বলল, আমার কোনো সন্তান নেই। আমি কেন নীল ষষ্ঠীর উপোস করছি, এই কার জন্য করছি, এই নিয়ে প্রতিবেশীরা হাসাহাসি করছে। এই বলে বিমলা কাঁদতে থাকে। বিমলার স্বামী বলল, হাসাহাসি করছে করুক, তুমি তাদের দিকে তাকিও না, তুমি তোমার ভগবানকেই পুজো করো, এতে তো আর দোষ নেই। বিমলা বলল, তুমি পারো একমাত্র এই সমাধান করতে। বিমলার স্বামী বিমলার কথার মানে বুঝতে পারে। তখন সে বিছানা থেকে উঠে পড়ল এবং সে বলল, তোমাকে আমি বহুবার বলেছি আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো না।
তখন বিমলা বিছানা থেকে উঠে স্বামীকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, আমার সুখের জন্য নয়। তোমার বাবা মা নাতি নাতনির মুখ দেখতে পাইনি, তারপর আমরা চলে গেলে কি বিশাল এই ঐশ্বর্য ভোগ করবে, সব তো পড়ে থাকবে। তখন বিমলার স্বামী বলল, আচ্ছা আমি রাজি, কিন্তু আমার বয়স ৪৫ বছর। এই বয়সে কোন মেয়ের বাবা আমাকে বিয়ে দেবে তা তুমি একটু বলে দাও দেখি। তখন বিমলা কহিল, সেটা আমার দায়িত্ব, আমি তোমার বিয়ের খটকালি করব। ঠিক সেই সময় শঙ্খের ধ্বনি শোনা গেল। বিমলার স্বামী বলল, এত রাত্রে শঙ্খের আওয়াজ কোথা থেকে? আজকে কোনো বিয়ের তারিখ আছে নাকি? বিমলা বলল, না, আমাদের প্রতিবেশী চ্যাটার্জি বাড়ির বড় ছেলের বউ ওয়াতি হয়েছে। আজ সন্ধ্যার সময় তার ব্যথা উঠেছিল, তাকে নার্সিংহোমে নিয়ে যায়। মনে হয় এত রাত্রে ডেলিভারি হলো। ছেলে না মেয়ে হলো সকালেই জানা যাবে। এই বলে বিমলা আস্তে আস্তে জানলার কাছে গিয়ে অন্ধকারে সেই চ্যাটার্জির বাড়ির দিকে তাকিয়ে রইল। বিমলার স্বামীও তার পেছনে এসে দাঁড়ালো। বিমলার শ্বশুর সুবোধ ব্যানার্জির, তার ছিল কাঠের কারবার। নিমতলায় প্রায় পূর্বপুরুষের কাঠের কারবার ছিল। তার একটি মেয়ে ছিল, তার নাম শিখা। আর ছেলে বিমলার স্বামী সুধীর ব্যানার্জি বিএ পাশ করে। বাবা মারা যাবার পরে সে বাবার কারবার দেখাশোনা করে। কলকাতায় পাথুরিয়াঘাটার বাড়ি ছাড়া হুগলির শ্রীরামপুরে তাদের একটি বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, একজন লোক দেখাশোনা করে। স্বামী বিবাহ করতে রাজি হয়েছে, তার জন্য বিমলা খুবই আনন্দিত। বিমলা সকালে ঘুম থেকে উঠে স্বামীর সেবা শুশ্রূষা করে বিমলা স্থির করল পাড়া প্রতিবেশীর কিছু মহিলার সাথে দেখা করতে। তার স্বামী যে বিবাহ করতে রাজি হয়েছে তা সকলকে জানানোর জন্য। আগে কিছু মহিলাকে বলেছিল, তারা বিমলার কথা শুনে অবাক হয়েছিল। তারপর বলে, তোমার ইচ্ছা যখন আর বলার কিছু নেই, তবে মেয়ে পাওয়া খুব মুশকিল। তোমার স্বামীর বয়স বেশি, তারপর সতীনের ঘর করতে কোনো মেয়ের বাবা এই বাড়িতে দেবে না। কিন্তু তাও প্রতিবেশীদের সাহায্যে কয়েকটি মেয়ে দেখলো বিমলা, কিন্তু বিমলার পছন্দ হলো না। যে মেয়ে পছন্দ হয় সেই মেয়ের বাবা সতীনের ঘর করতে হবে এটা জেনে রাজি হয় না। আজ পূর্ণিমা, প্রতিবেশীর এক বাড়িতে সত্যনারায়ণের পুজো। বিমলার সেখানে নিমন্ত্রণ। সকালে বিমলা তার বাড়িতে গেল। সেই বাড়িতে সমস্ত পাড়া প্রতিবেশীরা এসেছে। বিমলা তার স্বামীর কথা বলল। প্রতিবেশীরা অনেকে শুনে বলল, খুব ভালো প্রস্তাব। আবার কেউ কেউ বলল, নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসছো, যাকে বলে খাল কেটে কুমির আনা। বিমলা বলল, আমার বিপদ, আমার শ্বশুরের বংশ রক্ষা কে করবে? কে ভোগ করবে এই বিশাল ঐশ্বর্য সম্পদ? এইসব কথা সেই বাড়ির গিন্নির কানে গেল। তখন সেই বাড়ির গিন্নি বিমলাকে বলল, দিদি, তুমি যখন নিজে থেকে স্বামীর বিবাহ দিতে চাও, আমার হাতে একটি মেয়ে আছে। আমাদের ঠাকুর মশাইয়ের ভাইজি, হাওড়া ডোমজুড়ে থাকে। দুই মেয়ে দেখতে ভালোই, পড়াশোনা বেশি করতে পারেনি, অবস্থা ভালো না। মেয়ে বিয়ে দেওয়া ক্ষমতাও নেই। মেয়ের বয়স ৩২, সংসারে খুব অভাব। তুমি যদি রাজি থাকো আমি ঠাকুর মশাইকে বলবো। বিমলা কহিল, মেয়ে যদি সুন্দর হয় আমি রাজি, আর বিবাহের সব খরচ আমাদের মেয়ের বাবাকে এক পয়সাও খরচা করতে হবে না। আমি পয়সা খরচা করে নিজেই সতীনকে ঘরে আনবো। যাই হোক, আমার ফোন নম্বর নিয়ে নাও। ঠাকুরমশাইয়ের ভাই যদি রাজি থাকে মোবাইলে মেয়ের ছবি যেন পাঠায়া দেন। সেই বাড়ির গিন্নি বিমলার সব কথা শুনে বলল, কাল আমি ঠাকুর মশাইয়ের বাড়িতে যাব, গিয়ে সব বলবো। আজকে তো আর সব বলা যাবে না। প্রতিবেশী গিন্নি পরের দিন ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে সব বলল। ঠাকুর মশাই সব শুনে তার ভাইকে ফোন করলো। ঠাকুর মশাইয়ের ভাই সব শুনে বলল, আমি বাড়িতে কথা বলি, তারপর জানাবো। ঠাকুর মশাইয়ের ভাই
ভট্টাচার্য পরিবারের বাড়ির সকলে সদস্যের সঙ্গে আলোচনা করলো। সবাই রাজি, কারণ তাদের আর্থিক অবস্থা ভালো নয়, মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতাও নেই। এই একটাই সুযোগ এসেছে, হাত ছাড়া করা যায় না। প্রতিবেশী গিন্নি বিমলার কাছে ছবি পাঠালো। বিমলা ছবি দেখে পছন্দ করলো। তারপর একদিন শুভ দিন দেখে ডোমজুড়ে বিমলা গিয়ে মেয়ে দেখলো। মেয়ে পছন্দ হলো এবং বিয়ের দিন ঠিক করে আসলো এবং মেয়ের বাবাকে বলল, বিয়ের সমস্ত খরচ আমাদের, আপনাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। একদিন ভালো দিন দেখে মেয়েকে আশীর্বাদ করে যাব। এই বলে বিমলা বিদায় নিল। বিমলা বাড়ির পুরনো কাজের লোক রামুকে বিমলা সবকিছু খুলে বলল এবং বিয়ের সমস্ত দায়িত্ব তার উপর দিল। আর বলল, বাড়িটা পুরো রং করতে হবে আর বিয়ের কার্ড ছাপাতে হবে। আমাদের বিয়ের সময় যাদের যাদের নেমন্তন্ন করা হয়েছিল তুমি তো সব জানো, তাহাদের নেমন্তন্ন করতে হবে। তোমাকে আর কিছু বলার নেই। বাড়ির কর্তার আবার বিয়ে হবে। বাড়ির কাজের লোকজনের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। তারা বলছে, আমাদের কর্তার আবার বিয়ে, বাড়িতে আবার নতুন গিন্নিমা আসবে, তার কিছুদিন পরে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হবে, সে সারা বাড়িময় ঘুরে বেড়াবে। সারা বাড়িতে যেন একটা আনন্দের জোয়ার বয়ে যাবে। সে সমস্ত বিমলার কানে এলো। বিমলারও আনন্দের সীমা রইল না। আজ 24শে বৈশাখ, বিমলার স্বামীর বিয়ে। বিমলার সতীন আসবে কাল। বিমলার আনন্দের সীমা নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে বিমলাও তার স্বামীকে ঘুম থেকে তুলে দিল এবং দধিমঙ্গলের আয়োজন শুরু করলো। বিমলার বাপের বাড়ি থেকে তার ভাইয়ের বউরাও চলে এসছে, আর তার শ্বশুর বাড়ির আত্মীয়রা 2 দিন আগে থেকেই বাড়িতে এসেছে। বিমলা তার স্বামীকে বলল, তোমার দধিমঙ্গল হবে, সারাদিন উপোস করতে হবে। এই বয়সে আগের বিয়ের কথা সব মনে আছে না ভুলে গেছো? বেলা হলে বিমলা স্বামীর গায়ের হলুদের ব্যবস্থা শুরু করলো। 5 জন এও সাথেই ছিল। বাড়িতে আবার কর্তার বিয়ে লেগেছে, তাই সারা বাড়ি লাইট দিয়ে সাজানো হয়েছে। বাড়ির কাজের লোকদের মধ্যে আলোচনা হচ্ছে আর হাসাহাসি করে বলছে, নতুন গিন্নি এসে আমাদের সাথে কেমন ব্যবহার করবে কে জানে। আমাদের বাবু নতুন বউ পেয়ে পুরনো বউকে ভুলে না যায়। ঠিক সেই সময় শাঁখের ধ্বনি আর উলুর ধ্বনি শোনা গেল। কাজের মেয়েরা বলল, ওই এই বাবুর গায়ে হলুদ হচ্ছে, চল চল দেখি গিয়ে। বিমলার স্বামীর গায়ে হলুদ শুরু হলো। 5 এও মিলে বিমলার স্বামীর গায়ে হলুদ শুরু করে দিল। বিয়েতে যেসব আত্মীয়রা এসেছিল তাদের মধ্যে কিছু মহিলা তাকিয়ে বলল, কি সরল মন, একটু হিংসা নেই। সময় মতো বিমলা মেয়ের বাড়িতে গায়ের হলুদ পাঠিয়ে দিল, আবার ঠিক সময় মতো স্বামীকেও বিয়ের সাজে সাজিয়ে বিয়ে করতে পাঠাচ্ছে। কিছু পাড়া পড়শিরা আর আত্মীয়রা বরযাত্রীর পথে রওনা হলো। পরের দিন বিমলার স্বামী নতুন বউ মানে বিমলার সতীনকে বিয়ে করে ঘরে নিয়ে এলো। বিমলা হাসি মুখে বরণ করলো। আবারও বউ ভাতও ধুমধাম হলো। পাড়া প্রতিবেশীরা পেট ভরে খেয়ে গেল আর বিমলার খুব প্রশংসা করলো এবং বিমলার সতীনকে আশীর্বাদ করে গেল। বিমলা তার স্বামীকে হাসি মুখে ফুলসজ্জায় ঘরে ঢুকিয়ে দিল। কিছু মহিলারা বিমলার দিকে তাকিয়ে কিছু সমালোচনা করতে লাগলো। বলল, বিমলা নিজের বিপদ নিজে ডেকে নিয়ে এলো। কিন্তু বিমলার মুখে খুব হাসি, আর সব কথা কানে এলেও সে কাউকে কিচ্ছু বলল না। কিছুদিন পরে খবর এলো বিমলার সতীনের গর্ভে সন্তান এসেছে। বিমলার আনন্দের সীমা রইল না। বাড়িতে উৎসব লেগে গেল। বিমলা সতীনকে সাথ দিল। কয়েকদিন বাদে বিমলার সতীন একটি পুত্র সন্তান প্রসব করল, অর্থাৎ বিমলাও মা হলো। তার আনন্দের সীমা রইল না। বিমলা সতীনের ছেলেকে নিয়ে ঘুম পাড়ানি গান গাইতে লাগলো। বাড়ির কাজের একটি মেয়ে এসে বলল, কি বৌদি, তুমি শুয়ে শুয়ে গান করছো কেন? কাজের মেয়ের কথা শুনে
বিমলা সেই কাজের মেয়েটির দিকে তাকিয়ে রইল আর বলল, আমি এতক্ষণ ঈশ্বর স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ বৌদি, তুমি তো শুয়ে শুয়ে গান করছিলে। বিমলা কাজের মেয়েটিকে কিচ্ছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। হে ভগবান, আমার স্বপ্ন যেন সত্যি হয়। তারপর সে কাছে এসে বলল, কাল মেয়ের আশীর্বাদ আছে, আমাকে তো যেতেই হবে। বিমলা বলিল সেই কাজের মেয়েটিকে, আমার কাছে এই রামুকে একবার ডেকে নিয়ে আয় তো। রামু আসলো, বলল, বৌদি, আমাকে ডেকেছেন? বিমলা বলল, হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাকে একবার বউবাজারে যেতে হবে। কাল পাত্রীকে আশীর্বাদ করতে যাব। বউবাজারে কিছু গয়না আগে থেকে অর্ডার করেছিলাম, সেগুলো আনতে যেতে হবে। বিমলা যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিল তখন শাশুড়ি তাকে সেই সোনার হার দিয়ে মুড়িয়ে দিয়েছিল এবং মুখও দেখেছিল সেই গয়না দিয়ে। ঠিক সেই রকমই একটি সোনার হার ও নিজের জন্য কিছু গয়না অর্ডার দেয়। সেই সব গয়না নিয়ে আসবে বলে রামুর সাথে পা বাড়ালো। আজ আশীর্বাদের দিন। বিমলা নিজে গয়নার বাক্স হাতে নিয়ে বের হলো। ঠিক সেই সময় শঙ্খের ধ্বনি ও উলু উলু ধ্বনি উঠল। বিমলা গয়নার বাক্স নিয়ে যেই বাইরে আসলো এবং যখনই গাড়িতে উঠতে যাবে ঠিক সেই সময় তার মাথা যন্ত্রণা করতে থাকে, চোখে অন্ধকার দেখে, তার হাত থেকে গয়নার বাক্স পড়ে যায়, সেও মাটিতে পড়ে যায়। তিন কাজের মেয়ে চিৎকার করে ওঠে, বৌদি বৌদি বলে ডাকতে থাকে, কিন্তু তখন বিমলার কোনো জ্ঞান নেই। বিমলার দুই ভাই আর প্রতিবেশীরা তার জ্ঞান ফিরিয়ে আনার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। সবাই মনে করলো তার স্ট্রোক হয়েছে। বাড়ির কাজের লোকেরা সবাই তাকে ভালোবাসতো, সবাই কাঁদতে লাগলো। সারা বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেল। বিমলার দুই ভাই ও প্রতিবেশীরা বিমলাকে গাড়িতে ওঠালো এবং উঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেই হাসপাতালে ডাক্তার চেনা জানা ছিল। হাসপাতালে এনে বিমলাকে জরুরি বিভাগে ভর্তি করতে হলো। সেই সময় বিমলার স্বামী সেই হসপিটালে আসিল। বাড়িতে যখন ঘটনাটা ঘটেছিল বিমলার স্বামী তখন বাড়িতে ছিল না, কিছুই জানতো না। সে তখন তার ব্যবসার কাজে ব্যস্ত ছিল। তারপর সমস্ত জেনে উত্তেজনায় হাসপাতালে এলো এবং এসে পায়চারি করতে লাগলো। হাসপাতালে আরো কিছু পাড়ার প্রতিবেশীরা আসলো, সবাই নিজেরা বলা বলি করতে লাগলো। বৌদি হাসি মুখে স্বামীর বিয়ে দিতে চাইছিল, ও মনে মনে খুব কষ্ট পাচ্ছিল, তাই জন্যই কি এই পরিণাম। এদিকে বিমলার স্বামী ছটফট করতে লাগলো, ডাক্তার কি বলবে। একটি নার্স জরুরি বিভাগ থেকে বের হয়ে দৌড় দিল। বিমলার স্বামী কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নার্সের কানে কোনো কথাই পৌঁছালো না। কিছুক্ষণ পর আবার সেই নার্স সেই জরুরি বিভাগে প্রবেশ করলো। বিমলার স্বামী বোকার মতন শুধু তাকিয়েই রইল। কিছুক্ষণ পর ডাক্তারবাবু জরুরি বিভাগ থেকে বের হলো এবং বিমলার স্বামী ছুটে গিয়ে তার কাছে গিয়ে সব খবরাখবর জিজ্ঞাসা করলো, কিন্তু ডাক্তারবাবু মুখ গম্ভীর করে রইল। খানিকক্ষণ পর বলল, আমি খুব দুঃখিত। বিমলার স্বামী চিৎকার করে বলল, ডাক্তারবাবু। তখন ডাক্তারবাবু বলল, আপনি এত উত্তেজিত হবেন না, কোনো ভয়ের কারণ নেই। আমার দুঃখিত বলার কারণ আমি আপনার স্ত্রীকে আগে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করেছিলাম এবং বলেছিলাম সে কোনোদিন মা হতে পারবে না, তাই একটু সময় লাগলো পুরোপুরি ব্যাপারটা একটু কনফার্ম হওয়ার জন্য। বিমলার স্বামী চিৎকার করে উঠল, ডাক্তারবাবু, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, আপনি একটুখানি গুছিয়ে বলবেন বিমলা কেমন আছে। এইবার ডাক্তারবাবু বলল, মিস্টার ব্যানার্জি, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারবাবুর কথা শুনে বিমলার স্বামী কাঁদবে না হাসবে কিছুই বুঝতে পারল না। শুধু বিমলার স্বামী বলল, বিমলা এখন কেমন আছে ডাক্তারবাবু, একটু খুলে বলুন। উনি এখন খুব ভালোই আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না।
আপনি এখন ভেতরে যেতে পারেন। বিমলার স্বামী ভেতরে গিয়ে দেখলো বিমলা শুয়ে আছে। বিমলার স্বামী বলল তার কাছে গিয়ে, তুমি কেমন আছো? বিমলা বলল, আমি ভালো আছি, কিন্তু তোমার আরো ভালো হলো, আর বিয়ে করতে হবে না। বিমলার স্বামী বলল, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তুমি তো আমাকে জোর করে বিয়েতে বসাতে চেয়েছিলে। বিমলা বলল, বিয়ের পিড়িতে বসলে না ঠিকই, তবে আমার ঘটকালির টাকা কিন্তু তোমাকে দিতেই হবে। বিমলার স্বামী বলল, তার মানে? আমি ঠিক বুঝলাম না। বিমলা বলল, স্বামীর বিয়ের জন্য যে ঘটকালি করেছিলাম সেই টাকা কিন্তু তোমাকে দিতে হবে। তখন বিমলার স্বামী বলল, টাকা তো সব তোমার, তুমি যত পারো নাও, তার জন্য তুমি কিচ্ছু ভেবো না। তখন বিমলা বলল, না, আমি নেব না, আমার কথা আমি বলছি না। যাকে এই বাড়িতে বউ করে আনবো বলে ভেবেছিলাম, তার বিয়ের জন্য আমি তার বাবাকে কথা দিয়েছিলাম। তার বাবাকে আমি কিছু টাকা দিতে চাই, তুমি সেই টাকা দিয়ে আসবে। ওনাদের অভাবের সংসার, সবকিছু মেনে তোমার সাথে তার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল। আমি বলেছিলাম বিয়ের সমস্ত খরচ আমার। এইবার বিমলার স্বামী হাসি মুখে বলল, ঠিক আছে, তোমার কথাই আমি রাখবো। ঠাকুরমশাইকে আমি বলবো তার মেয়ের বিয়ের সমস্ত খরচ আমি দেব, এবং এটাও বলবো তিনি যেন আমার হবু সন্তানকে আশীর্বাদ করে, সে যেন অনেক বড় হয়ে ওঠে এবং সবার মঙ্গল সাধনে কাজে আসে। কি এবার তুমি খুশি তো? হ্যাঁ, আমি আমি খুব খুশি হয়েছি আজকে এই তোমারই কথা শুনে। বিমলা এবং বিমলার স্বামী দুজনে দুজনের হাত রাখল এবং তারা পরস্পরের দিকে পরস্পর চেয়ে রইল এবং তারা হাসতে লাগলো। দেখে মনে হলো এই পৃথিবীতে তাদের চেয়ে সুখী দম্পতি আর কেউ হয় না। শুনছিলেন গল্প অ্যান্ড কোং অরিজিনালসের প্রথম গল্প, দিলীপ চৌধুরীর লেখা স্বামীর বিয়ে। সমগ্র পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।